বিভিন্ন পশু পক্ষী তাদের কোল কাকলিতে এক স্বর্গীয় পরিবেশ বিরাজ করত। সেই আশ্রমের আকর্ষণীয় কেন্দ্র বিন্দু ছিল দিব্য গাভী নন্দিনী। নন্দিনী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। তাই মহামণি বৈশিষ্ট্য তার দিব্য গাভী নন্দিনীকে নিয়ে চলেছে নিজ আশ্রমের দিকে। ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি কেন? আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। এদিকে অষ্ট বসু অর্থাৎ অষ্ট মুনিগণ ধরা, ধ্রুব, সোম, অনল, অনিল, প্রভাস, প্রত্যুষ, অহ, এই অষ্ট বসু তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে।
সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি এই তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তুমি দাও না স্বামী, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মনে ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করবো? তুমি জানো না ওই মর্তলোকে ইসুরাজার কন্যা কৃষ্ণবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী দাও না স্বামী, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। স্বামী চলো চলো, আমরা তাড়াতাড়ি করে এই গাভী হরণ করে নিয়ে যাই। আমার গোয়াল যে শূন্য, কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধ্যান চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। তেমনই করে না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না। আপনি আপনার অভিশাপ প্রভাস ঋষি, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা কখনো লঙ্ঘন হবে না।
আপনি আমাদের মুক্তির উপায় বলে শোনো শোনো প্রভাদ্রেতে যাও পার্বলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনু রৌরসে জন্ম নেবে তোমরা আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যকামী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছ মর্তলোকে সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম আমার আশীর্বাদ আমার অভিশাপ পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে অষ্টবসুর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন অষ্টবসু অষ্টম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি জন্মের সময় তার নাম হয় দেবব্রত পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা কাশী রাজের কন্যা অম্বা সে শোভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে তাই শোভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছেন নির্জনে এই মহারাজ শাল্যে
দেরি করে কেন এলে অব্বা? অব্বা, তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমারী, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা। আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা, তুমি সত্যি বলছো তো আব্বা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা, জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে। আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছো কুমার? আমারও তাই। আজ আমার আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আব্বা, এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল আব্বা। আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না আব্বা। আমার তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে। হে কুমার, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না। আমায়ও তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। আব্বা, চলো চলো আব্বা, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। হে কুমার, আপনি আমার সংবাদ সভায় আসবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা, চলো আব্বা, আর আমরা এখানে বেশি বিলম্ব করবো না। আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। হে কুমার, তাই চলো কুমার, আমায়ও তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। আব্বা, চলো, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। হে কুমার, আপনি আমার সংবাদ সভায় আসবেন। আমি আপনার প্রতীক্ষায় থাকবো। আমি আপনার আশার ভক্তে থাকবো কুমার। আব্বা, এদিকে এদিকে কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা ও বালিকা। কাশীরাজ তিনি তার 3 কন্যার করেছে সংবর সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ। দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর সভায় করছে আগমন। Ah!
বন্ধুগণ, আপনারা নিজ নিজ আসন গ্রহণ, আপনারা বসে যান, বসে যান, বসে যান। আজ আমি আমার তিন কন্যার করেছি সংবর সভার আয়োজন। এখনই আমার তিন কন্যা করবে সংবর সভায় আগমন। তারা নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আরে কে কোথায় আছি? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সংবর সভায় নিয়ে আয়। মনেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। প্রদান করুন মহারাজ। আমার সমকক্ষদের নাহি এই সভাস্থলে রয়েছে কাল্য মহারাজ বাবা সমকক্ষদের উপস্থিত এই সভাস্থলে। আমি হস্তিনাধিপতি
গঙ্গা পুত্র ভীষ্ম। ভীষ্ম, ভীষ্ম, তুমি এসেছো এই সংবর সভায়। আরে 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 দেখ 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 দেখ, ভীষ্ম এসেছে এই সংবর সভায়। ভীষ্ম আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে ভাই, আরে ভাই, শোন শোন শোন, এই রাজকন্যাদের রূপে মুনি ঋষিদের ধ্যান ভেঙে যায়। আরে তো সামান্য মানুষ। আরে ভাই, আরে ভাই, শোন 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 শোন, আমার মনে হয় ভীষ্ম বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞাও ভেঙেছে। চুপ করুন রাজা রাজপুত্রগণ, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংবর সভায় আসেনি। আমি এই সংবর সভায় এসেছে বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাব হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীরকে রানী বানাবো। বাধা এতে যদি থাকে কারো সঙ্গে, তাহলে এই ভীষ্মের সম্মুখে ভীষ্মদেব এই সংবর সভার স্থল থেকে আমার 3 কন্যারে করবে হরণ। বরহস্ত করুন, আজ তোমার মহিম জীবন। আপনি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে সৌভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার ভাগবত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। এই কি আব্বা, এই কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার ভাগবত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। আব্বা, চলো চলো, আমি তোমায় শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। চলো চলো আব্বা, চলো চলো চলো। এদিকে শাল্য মহারাজ, তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে।
তোমার বড়ই চঞ্চল, তাই আর সবার কাজ কিছু হবে না। তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও ভদ্র সেনাপতিগণ, তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও, একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার ভাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন মহারাজ। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। অম্বা, তুমি এসেছো? পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও আমায়, তুমি নাও আমায়, তুমি গ্রহণ করো তোমার, আমায় তুমি নাও অম্বা। তোমায় রথে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের অতিষ্ঠা, তুমি
কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও বালিকার করেছে বিয়ের আয়োজন। তাই সমস্ত রাজ্য রয়েছে আমন্ত্রণ। তাই রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে করতে আগমন। কি মজা রে মজা! আরে ভাই, এইটার নামে তো বিহা ঘর। যত পারবি ফুর্তি কর। আরে ভাই, আরে ভাই, শোন শোন শোন, বিহা ঘর রাজা ঘরে হোক আর বা গরিব ঘরেই হোক, এই লাল আর এই সাদা এগুলা চলবে। আরে ডিজেও বাজবে আর নাচ খেলেও হবে। আরে ভাই, এইটার নামেই তো বিহা ঘর। যত পারবি ভর্তি কর। ওরে কালিন্দিরা, আয় 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 আয়, বাজা 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 বাজা। আরে ভাই, এইটাই তো বিহা ঘরের মজা। রঙিন বোতল দেখে আমার মাথা যে ঘোরা। এই মালটা আমার সহ্য হয় নাই রে ভাই। এইটা যদি আমি খাইয়ে দিই তাহলে আমাকে শ্রদ্ধা করে দেই কামাল। আর দিল সে না লাগে, দিলে বলার কিছু না। আরে ভাই, ও মালটা হলো আমাদের দেশি, ওই জন্যই তো আর আমনটা একটু বেশি। ও মন গেল রে মাঠে, মন গেল রে মাঠে, নাচে নুচে ঘাটে দিব আজ রাতে। সারাদিন মরে গেলি
তাহলে মহারাজ শাল্যকে তোমায় গ্রহণ করেনি? না, মহারাজ শাল্য বলেছে যে হাত ধরে আপনি আমায় রথে তুলেছেন সে হাত আর স্পর্শ করবে না। এসে কি অম্বা, এই মাত্র অপরাধ। চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেবো, আমি তার কাছে ক্ষমা চাইব। না, মহারাজ শাল্যের কাছে আমি আর ফিরে যাব না। আমার চোখে সে আজ নরকের কৃমি কীটের অধম। তাই আমি চাই, কি চাও, কি চাও অম্বা? আমি চাই স্বামী রূপে তোমাকে। না, না বানা তথাপি ভাঙিবে না কভু এই ভিক্ষের প্রতিজ্ঞা। ধর্ম একজন অসহায় নারীকে রক্ষা করা কি আপনার ধর্ম নয়? সে দেখো মোর প্রাণে অযোগ্য নহিব তোমার। তাই রমণী রে রমণী বলি করো উদ্ধার। না, না, না বানায় তা হতে পারে না। অতীতে থেমে গেছে জীবনের সুখ, তাই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব আত্মা নলে আত্মা হুকিয়া লইয়া তুমি ভিন্ন